সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকদিন আগে, মানে সপ্তাহ দুয়েক আগে, 2 সপ্তাহ হবে, আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বলেছিলাম ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনাকে ভারত দেশে পাঠাতে চাইছে। সেখানে আমি কতগুলো কথা উল্লেখ করেছিলাম, যে তার বয়স হয়েছে, তার এমনি বদ্ধ জায়গা থাকতে থাকতে তার মানসিক একটা চাপ তৈরি হয়েছে। তারপর ভারত দেখছে তার বয়স তত বাড়ছে, রিস্ক তত বাড়ছে। আজকে যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে পুরো দোষটা এসে ভারতের ঘাড়ে পড়বে। আমি ভিডিও শেষে কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, যদি আপনারা পারেন একবার ওই লিঙ্কটা টাচ করে একবার দেখে নেবেন আমি তখন কি বলেছিলাম, আজ কি বলছি তার সঙ্গে কোনো মিল আছে কিনা। এখন তখন আমি একটা কথা তখন আমি উল্লেখ করিনি, ইচ্ছাকৃতভাবে উল্লেখ করিনি, কারণ ভারতের কাছে এখন যে কথাটা চারদিকে রটে বেড়াচ্ছে, তাকে মারার একটা পরিকল্পনা, ভারতের কানে এটা অনেক আগেই ছিল। সেটা আমি আপনাদের উল্লেখ করিনি, কারণ এটা ভাঙতে বলা হয়নি। এখন যখন বেরিয়ে গেছে, অনেকেই যখন বলছেন, তখন আমার আর বলতে বাধা নেই যে এরকম একটা পরিকল্পনা কিন্তু তৈরি হয়েছে, এবং সেটা বাস্তবায়ন কিভাবে হবে না হবে, চারদিক দিয়ে তার কিন্তু সিকিউরিটি কন্ট্রোল তার নজর রাখছে। এমনি তার নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়, আমি আগেও আপনাদের বলেছি, মানে থার্ড লেয়ার। এখন যেখানে আছেন সেখানে ফিফথ লেয়ার নিরাপত্তা তৈরি করা হয়েছে, মানে 5টা নিরাপত্তা বলা হয়, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, সেই নিরাপত্তা বলা হয়। এখন উনি বিভিন্ন লোকের সঙ্গে এই সময়ের মধ্যে দেখা করেছেন, বিভিন্ন দলীয় নেতাদের সঙ্গে এই সময় দেখা করেছেন। এখন ভারত জানে যে আওয়ামী লীগের মধ্যেই আওয়ামী লীগের শত্রু লুকিয়ে আছে, এই দলের মধ্যেই আছে, সেটা প্রধানমন্ত্রীও জানেন, মানে আমি শেখ হাসিনার কথা বলছি, তিনিও জানেন। কিন্তু তিনি বাঁচতে পারছেন না কে সেই প্রকৃত মানে গদ্দার, কে নয়। ঠক বাঁচতে গাঁও যার যেমন হয়ে যায়, খড়ের গাদায় সূচ পড়লে খুঁজে বের করা যেরকম দায়, তেমনি যাকে বিশ্বাস করবেন সেই হয়তো পেছন দিক দিয়ে ছুরিটা মেরে দিল, যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে হয়েছিল। সে কথা আপনারা জানেন, ওনার সব থেকে বিশ্বস্ত মানুষ, যাকে বলে রেখে দিয়েছিলেন সন্তানদের এবং পরিবারের সবাইকে, আমার যদি কিছু হয় তার সঙ্গে যোগাযোগ করো, সেই কিন্তু খুনটা করেছিলেন। এখন যিনি বিশ্বাসের পাত্র, যাকে তিনি ডেকে পাঠাচ্ছেন, তিনি সত্যিই বিশ্বাসের পাত্র কিনা এখন ভারতের মনে সন্দেহ দেখা দিয়েছে। ফলে তাকে এমন একটা জায়গায় পরিবর্তন করে রাখা হচ্ছে, খোলামেলা জায়গা, এবং তার সঙ্গে এই ডিসেম্বরের মধ্যে আর কারোর যোগাযোগ করতে দেওয়া হবে না। মানে সে দলীয় নেতা হোক, কর্মী হোক, যেই হোক, একমাত্র তার পরিবারের লোক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হবে না, শেখ পরিবারও নয়। কারণ ভারত আর কোনো রকম রিস্ক নিতে চায় না। ভারত অপেক্ষা করছিল বেঙ্গল ইলেকশনের উপরে, কারণ যত বাধা ছিল এই বেঙ্গল ইলেকশন,
যতক্ষণ না পর্যন্ত বেঙ্গল জয় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত কিন্তু নিশ্চিন্তে থাকতো না। কারণ এপারে যদি গদ্দার থাকে, ওপারে যদি গদ্দার থাকে, দুই গদ্দারের সীমান্তের এপারে ওপারে যদি মিল হয়ে যায়, সীমান্তের কাঁটাতারের এপারের ওপারে অন্ধকারে, তাহলে পরে কিন্তু কোনো খেলাই ঠিক মতো হবে না, নিরাপত্তা নিশ্চিত হবে না। তো ওই কারণে আমি বলেছিলাম, বারবার বলে আসছিলাম যে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচনটা অবধি অপেক্ষা করতে হবে। নির্বাচন শেষ, 4 তারিখে ফল প্রকাশ। ফল প্রকাশের পর বোঝা যাবে যে বিজেপি ক্ষমতায় বসছে কিনা, এবং বসবে তো বটেই, কত আসন পেয়ে বসছে সেটাই হচ্ছে এখন কথা। আর একটা প্রশ্ন সকলের মনে উকি ঝুঁকি মারছে, এবং আপনাদের ওই যে আখতার, ডিম আখতার, কোথাও বিদেশে গিয়ে ডিম খেয়েছিল, সে তখন এনসিপির হয়েছে, তা এখন পার্লামেন্টে ঢুকেছে, সে নাকি আশঙ্কা প্রকাশ করেছে যে যদি এখানে বিজেপি আসে তাহলে পরে আমাদের এখানে সমস্ত পাঠাবে, আমরা শরণার্থী সমস্যায় ভুগবো। তার মানে উনি স্বীকার করলেন যে বাংলাদেশিরা ভারতে রয়েছে, এটা মেনে নিলেন। আর আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশিদের ধরে ধরে এই যে এসআইআরে যারা বাদ পড়েছে তাদেরকে ধরে ধরে ফেরত পাঠানো হবে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, ওই পিন করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যে রাতের অন্ধকারে গেট খুলে সমস্ত পার করব। উনি ওনার দেশেরটা বলেছেন, রাজ্যেরটা বলেছেন, আমি আমার রাজ্যেরটা বলছি, যে বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া গেট খুলে একদিকে যেমন হিন্দুদের ঢোকাবে, একদিকে পশ্চাৎ দেশে লাথি মেরে কিছু কয়েক লক্ষ লক্ষ আমাদের বাংলাদেশি যারা রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে পাঠানো হবে। এইবার ধরুন একটা ডেট দেওয়া হলো, এর মধ্যে স্বইচ্ছায় এসো, তোমাদের আমরা পাঠিয়ে দিচ্ছি। যদি বিকল্প ব্যবস্থা, একটা কি বিকল্প ব্যবস্থা শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মতো একটা প্ল্যান করেছেন, কঙ্গোর সঙ্গে কথাবার্তা হয়েছে, কঙ্গোকে কয়েক বিলিয়ন ডলার দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেক বাংলাদেশির হাতে $2000 দিয়ে দেওয়া হবে, প্লেনে চাপিয়ে সোজা কঙ্গো। আমি তো বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না একটা জীবিত মানুষকে, কোনো একটা জায়গায় তো পাঠাতে হবে। $2000 মাথা পিছু, তাও হচ্ছে 3 জন না 4 জন, স্বামী স্ত্রী এবং তার 2 সন্তান। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে 2 2 4, স্বামী স্ত্রী আর 2 সন্তান থাকলে $8,000। ওই 4টের বেশি 5টা 6টা 10টা আপনি সন্তান উৎপাদন করুন, 1 পয়সা আপনি পাবেন না। কঙ্গোর টিকিটটি কিন্তু আপনার থাকবে, আপনি সোজা কঙ্গো চলে যান, ওখানে গিয়ে বসবাস করবেন। আর না হলে পরে আপনি সুস্থিরভাবে বাংলাদেশে নিজের দেশে গিয়ে থাকুন। এখন তার যে আশঙ্কা কিন্তু অমূলক নয়, কারণ আমি আশঙ্কার কথাটা কিন্তু আগেই শুনিয়ে রেখে দিয়েছি। এসআইআর কিন্তু এনআরসির মতো, এনআরসির প্রায় অর্ধেক হয়ে গেল, এরপরেই ভোটটা হয়ে গেলে হয়ে যাবে এনআরসি, যেটা হবে ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
সেইটা হয়ে গেলে আরো ধরা পড়বে। তার আগে যদি পালাতে পারে বা চলে যেতে চায়, তাহলে ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্টের অফিস, তার ডিরেক্টর যারা আছে তারা বাকি ব্যবস্থা করে দেবে, করে দিলে তোমরা চলে যাও। তো মূল কথায় ফিরি, শেখ হাসিনার ব্যাপারটা। শেখ হাসিনার জন্য এখানে এখানে এমন একটা বাড়ি দেখা হচ্ছে, জায়গা দেখা হচ্ছে, যাত্রী, সেটা অত্যন্ত বড়। আর ভারতবর্ষে বড় বড় জমিদার বাড়ি আর আপনার রাজপ্রাসাদের তো অভাব নেই। বড় বড় রাজপ্রাসাদ রয়েছে, যেগুলো মেনটেন করা, সুন্দরভাবে মেনটেন করা। যে কোনো একটা রাজপ্রাসাদে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, একদম নৌকর চাকর সমস্ত কিছু দিয়ে, সেক্রেটারি ফেক্রেটারি দিয়ে, ডাক্তার ফাক্তার দিয়ে, সেনার ওইখানে রেখে দেওয়া হবে। এবং নিরাপত্তা বলয় তো থাকবেই। তারপরে সেগুলো সেটা থাকবে কোনো একটা বিমান ঘাঁটির আশেপাশে। এইবার আপনারা খুঁজুন যে বিমান ঘাঁটির আশেপাশে মহীশূর থেকে রাজস্থান অথবা পাঞ্জাব থেকে, রণজিৎ সিং এর পাঞ্জাব থেকে আর এদিকে কাশ্মীরের মহারাজা পর্যন্ত কোন অঞ্চলে কতগুলো রাজপ্রাসাদ রয়েছে যেখানে উনি থাকতে পারেন। এটা আপনারা চিন্তা করে আমাকে কমেন্টে জানাবেন। আমি দেখতে চাই আপনারা কজন ধরতে পারছেন। তবে হ্যাঁ, ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন। আর তারেক রহমানের কি হবে সেটা আমি কালকে আপনাদের বলবো। আজকে শেখ হাসিনার ব্যাপারের মধ্যেই জিনিসটা আপাতত আবদ্ধ থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আপনারা সকলে জানেন অলরেডি দুদিন ধরে খবরটা আছে যে রাষ্ট্রপতি 9 তারিখ, মে মাসের 9 তারিখে চিকিৎসার জন্য ইংল্যান্ডে আসবেন। তো উনি রাষ্ট্র ক্ষমতায় আছে আজকে প্রায় 2.5 বছরের মতো, 2 বছর 2.5 বছরের মতো, এখনো প্রায় আরো 1.5-2 বছরের মতো আছে। এর ভিতরে উনি যখন আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিলেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, তখন ওনার বাইপাস সার্জারি হয়েছিল সম্ভবত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, সেখানে চিকিৎসা করেছিলেন। এরপরে আর একবার উনি দুবাই হয়ে লন্ডনে ট্রিটমেন্ট নিয়ে বাংলাদেশে ফেরত গিয়েছিলেন। এরপরে গত 20 মাসের কথা আপনারা সকলেই জানেন, রাষ্ট্রপতি আছেন কি নেই, কখনো আছেন কখনো নেই, কখনো ওনার বাড়ি আক্রমণ হয় তো কখনো ওনাকে জেলে ঢুকানোর অবস্থা হয়। এই সমস্ত নাটক চলছিল গত 20 মাস ধরে। এর ভিতরে তো উনি আবার এই নতুন সংসদে এসে বক্তৃতা বিবৃতিও দিয়েছিলেন, যদিও এটা অনেকে বলেন যে ওনার না, তবে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি এটা হচ্ছে সরকার যা লিখে দেয় তাই ওনাকে বলতে বাধ্য হয়। সুতরাং সেভাবে, তবে এতটুকু আপনাদের সাথে আমি একমত যে ওনার কোনো গার্ডস নেই। ওনার যদি গার্ডস থাকতেন তাহলে উনি অনেক কথাই না বলার জন্য অস্বীকৃতি জানাইতে পারতেন বা পদত্যাগ করে ফেলতে পারতেন, যদিও করেননি। কারণ হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা, এই সেই অনেক কিছুই দেখানো আছে। আবার উনি হয়তো চিন্তা করছেন যে আমি যদি পদত্যাগ করি, ধরে নিয়ে যদি জেলে ঢুকাই দেয়, বুড়া মানুষ, 70-72 বছর বয়স হয়ে গেছে, কি না কি হবে। আবার রাষ্ট্রপতি হিসাবে যেভাবেই রাখুক, প্রেস সেক্রেটারি থাকুক না থাকুক, খাওয়ার রান্না করার কেউ থাকুক না থাকুক, বউ আছে, বাচ্চারা আছে, একটা বিশাল জায়গায় আছি, সুখে শান্তিতে তো আছি, অন্য আরো অনেক কিছু নাই, তাতে কি হয়েছে, এইসব চিন্তা করে থেকে যেতে পারেন। এটা হচ্ছে ওনার বিষয়। তখন কথা হচ্ছে যে উনি, আমি কেন বললাম যে উনি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা, কারণ হচ্ছে আপনারা হয়তো শুনেছেন বা না শুনলেও 2-1 দিনের ভিতরে হলেও শুনবেন যে উনি অলরেডি বিএনপির কাছে নাকি প্রস্তাব দিয়েছেন যে উনি পদত্যাগ করবেন। যদিও উনি এর আগেও একবার পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে পত্রিকার এক সাংবাদিক যখন ইন্টারভিউ নিয়েছিলেন, যে উনি বলেছিলেন যে নতুন সরকার ক্ষমতায় আসলেই উনি দায়িত্ব ছেড়ে দিতে চান। তো এখন নাকি ভার্বালি উনি বিএনপির নেতাদের সাথে কথা বলেছেন যে উনি পদত্যাগ করবেন, এখনো লিখিত কিছু দেননি। তো বিএনপিও বলছেন যে এখনো ওরকম কোনো কথা হয়নি, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যতটুকু জানতে পারলাম তাতে বলা হচ্ছে যে উনি নাকি 3টা বিষয় নিয়ে নাকি এখনো অনেক মনক্ষুণ্ণ। তার প্রথমটা হচ্ছে যে ওনাকে না জানিয়ে
পৃথিবীর সমস্ত এম্বাসি থেকে, বাংলাদেশের যে এম্বাসি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সব জায়গা থেকে ওনার যে ছবি নামিয়ে ফেলছিল। এইটা যেমন ওনার খুবই মনকষ্ট, এখনও সে কষ্ট যায় নাই। দ্বিতীয়ত, উনি যখন ভাষণ দিচ্ছিলেন মানে সংসদে, রাষ্ট্রপতির ভাষণ, সেদিন বিরোধী দল বলতে জামাত এনসিপি, এটা তো দুইটাই ভাই, একই সাপের দুই সাপের একই বিষ। ওরা বিভিন্নভাবে আপনার পোস্টার ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, যেটা সংসদের ইতিহাস আর কখনো হয় নাই। রাষ্ট্রপতির দিকে মারতেও গেছিলেন এই নাহিদ হাসনাতেরা। সুতরাং এটা নিয়েও একটা মনোকষ্ট। এবং সর্বশেষ বিরোধী দলীয় চিফ হুইপ, না জানি চিটিং হুইপ, সে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা বা আরো অনেক কথা বলেছেন। এই সব 3-4টা বিষয় নিয়ে উনি খুবই মনক্ষুণ্ণ, যেটা উনি নাকি ওনার আপনজন আছেন তাদেরকে বলেছেন। আপনজন কারা আমি জানি না ভাই, ওদেরকে বলেছেন। তো এর ভিতরে এগুলো নিয়ে নাকি উনি খুব মনক্ষুণ্ণ, এবং উনি এমনও বলেছেন যে রাষ্ট্রপতির কি কাজ করবে না করবে এগুলো সব তো ইন্ডিমিনিটি দেওয়া আছে, এটা কোনো ফৌজদারি মামলা হইতে পারে না, কোনো আইন হইতে পারে না, রাষ্ট্রপতিকে অশোভন আচরণও করা যায় না। এবং মহান জাতীয় সংসদে যখন এই কালসাপ এরা যখন রাষ্ট্রপতিকে মারতে যায়, ইয়ে করতে যায়, তখন এটা অপমান লাগতেই পারে, যে কোনো রক্ত মাংসের মানুষের অপমান লাগতে পারে। সেই সব হিসাব করে উনি পদত্যাগ করতে চাচ্ছেন। এখন উনি পদত্যাগ করতে চাচ্ছেন, তো পদত্যাগটা তো বাংলাদেশে করে দিলেও পারে। তবে ওই যে বললাম, হয়তো উনি পদত্যাগ করে বের হবেন, আর ওই এনসিপি, জামাত, বিএনপি এরা মিলে তো ধোলাই দিয়া ঢুকাই দিতে পারে। এই ভয়ে আমার কাছে যদ্দূর মনে হচ্ছে বা যে রিপোর্ট আছে তাতে উনি 9 তারিখ দেশ থেকে বের হবেন। তার সাথে ওনার স্ত্রী ডাক্তার, উনি একজন ডক্টর, উনি থাকবেন, এবং দুজন নাকি অফিসিয়াল লোক থাকবেন। এছাড়া মানে 8 জনের একটা টোটাল বহর। তো এর মধ্যে ওনার ছেলে মেয়েরাও থাকবেন কিনা আমি 100% গ্যারান্টেড না, এটা জানি না এখনো। এরা নাকি সকলে মিলে বাংলাদেশ থেকে আসবেন, এখানে ট্রিটমেন্ট নেবেন। 17 তারিখ উনি দেশে ফিরে যাওয়ার কথা। তবে এই মুহূর্তে আমার কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির জন্য লন্ডনের বেডফোর্ড এরিয়াতে একটা বাসা নেওয়া হয়েছে। এটা আসলে সরাসরি বাংলাদেশের রাষ্ট্রপতির জন্য না, এটা বাসাটা নেওয়া হয়েছে। এবং যতটুকু ইনফরমেশন, এইটাতে নাকি রাষ্ট্রপতি এসে হয়তো উঠতে পারেনি বেডফোর্ডে। এটা 5 বেডরুমের একটা বাসা। তো 5 বেডরুম বলতে আপনার আমাদের বাংলাদেশের মতো হইতে পারে, মানে এখানে ওনার যে বাড়িটা সেটাতে 5টা বেডরুম আছে, নিচে একটা বড় লাউঞ্জ আছে, যেটাকে আমরা ড্রয়িং রুম বলি। ওরকম একটা বিশাল লাউঞ্জ আছে, একটা কিচেন আছে, এবং আরেকটা ছোট আপনার ডাইনিং রুমের মতো আছে, মানে ডাবল লাউঞ্জ, এখানে বলে ডাবল লাউঞ্জের একটা বেডরুম, ডাবল লাউঞ্জের হাউস, বিশাল হাউস। সামনে পিছনে ছোট বড় গার্ডেন আছে। এরকম একটা বাসা দেখা হয়েছে। এবং এই বাসাটা মে মাসের 1 তারিখে, মানে আজকে থেকে অলরেডি এটা ভাড়া নেওয়া হয়েছে। কার নামে নেওয়া হয়েছে সেটা জানি না, তবে যেখান থেকে ইনফরমেশনটা পাওয়া সেটা নাকি রাষ্ট্রপতির জন্যই নেওয়া হয়েছে। এবং সেখানে ডেকোরেশন তো, এখানে ফার্নিচার নাকি আগামী 2-1 দিনের ভিতরে সব ফার্নিচার উঠে যাবে। যদি এখানে যেসব হাউসগুলো ভাড়া নেওয়া হয় ম্যাক্সিমাম ভাড়া বাড়িতেই আপনার মোটামুটি ফার্নিচার দেওয়া হয়, তবে ওগুলো ফেলে দেওয়া হবে এবং নতুন করে ফার্নিশড করা হবে। যদ্দূর শুনলাম যে এইটাই নাকি রাষ্ট্রপতি থাকতে পারে বলে, এতটুকু জানছি। তখন উনি হয়তো ইংল্যান্ডে আসবেন, এখানে ট্রিটমেন্ট নিতে, এসে হয়তো উনি আর যাবেন না, ফেরত না গিয়ে এখান থেকে নিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন। এবং পদত্যাগপত্র পাঠিয়ে দিলে ওনাকে এখান থেকে আইসা যে দড়ি দিয়া বাইন্ধা নিয়ে যাবে, এইরকম কোনো উপায় নেই। এরকম কারোই ক্ষমতা নাই যে ওনাকে রশি দিয়া বাইন্ধা নিয়ে যেতে পারে, এবং এইটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাই আমি বলেছি যে রাষ্ট্রপতি কি সেফ এক্সিট নিচ্ছেন কিনা। এবং এই কাহিনীটা হয়তো বিএনপির গভর্নমেন্টের অনেকেই জানেন, তারেক নিজেও জানেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী জানেন, আইন মন্ত্রণালয় জানেন, যে উনি যাবেন, যে ইংল্যান্ড থেকে হয়তো 12, 13, 14, 15 তারিখে উনি জাস্ট পদত্যাগপত্র পাঠিয়ে দিতে পারেন, অথবা 17 তারিখে উনি ফিরে যাওয়ার কথা, উনি তো না ফিরে আরও মাস 2 মাস পরেও পাঠাইতে পারেন। সেটা হচ্ছে ওনার ব্যাপার, বিষয়টা ওনার।
তবে উনি যে চিকিৎসার জন্য আসছেন এই ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন, টিকিট হয়ে গেছে ওনার। এইখানে ওনার সাথে যারা আসবেন তারা কোন হোটেলে থাকবেন, কোথায় থাকবেন, বাংলাদেশ এম্বাসি কোন কোন গাড়ি দিবে, এগুলো সব রেডি অলরেডি। মানে উনি যে আসছেন, এবং স্পিকারকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আজকে প্রায় দীর্ঘ 20-22 মাস পরে উনি দেশের বাইরে বেরোতে পারছেন। সুতরাং এই হচ্ছে যে মূল কাহিনী, এগুলো সবই জানাইছেন। তার মানে রাষ্ট্রপতি যখন দেশে থাকবেন না তখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। মানে স্পিকার সাহেব দায়িত্ব পালন করবেন এবং স্পিকারের দায়িত্ব পালন করবেন ধরুন ডেপুটি স্পিকার। এই হচ্ছে যে অবস্থা। তো এখন ওই যে আপনাদের বললাম যে সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী তিনটা আছে যে রাষ্ট্রপতিকে ইন্ডেমনিটি দেওয়া হয় রাষ্ট্রপতি থাকাকালীন যে কোনো কাজের জন্য। ওনার কোনো জবাবদিহিতা থাকে না, উনি কাউকে জবাব দিতে হয় না, এইসব বিষয় নিয়ে কোনো ফৌজদারি মামলা করা যায় না। এবং সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারে না, রাষ্ট্রপতিকে অপমান করতে পারে না, এগুলো ওনার সাংবিধানিক অধিকার। এগুলো সবগুলোই ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নিজের ছুটি নিজেই দেন। রাষ্ট্রপতি কারো কাছে ছুটি আবেদন করতে পারেন, নিজের ছুটি নিজেই দেন, সর্বোচ্চ 4 মাস পর্যন্ত ছুটি কাটাইতে পারেন একটানা। তো সেই হিসেবে এখন আমরা দেখি যে আসলে কি হয়, যে রাষ্ট্রপতিকে আসলে ব্রিটেনে চিকিৎসার নামে এসে সেফ এক্সিট দিচ্ছেন, নাকি উনি আবার ফেরত যাচ্ছেন, কোনটা কি হয় সেটা এখন সময় বলে দিবে। 9 তারিখ উনি দেশ ত্যাগ করছেন, ব্রিটেনে আসছেন চিকিৎসার জন্য, 17 তারিখ ফিরে যাওয়ার কথা। এর ভিতরে কি কি হয় না হয় তাই আমরা দেখব। এবং রাষ্ট্রপতি যদি চলে আসে, কাকে রাষ্ট্রপতি করা হইতে পারে সে বিষয়ে আরেকটা কন্টেন্ট কালকের ভেতরে দিব।